আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রান্তের ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো সবাই? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর কত বাসায় পড়াশোনা করবে? ল্যাপটপের চোখে অথবা মোবাইলে চোখ রেখে আর কতক্ষণ পড়াশোনা করা যায়? ধৈর্য ধরো, যেহেতু ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে, ইনশাআল্লাহ তোমাদের ক্লাস যখন শুরু হয়ে যেতে পারে। এবং তোমরা অবশ্যই তোমাদের আশেপাশে যারা আছে, তোমরা যদি কলেজকে ভালোবাসো, আশা রাখি কলেজ তোমাদেরকে যেভাবে সাপোর্ট দিতেছে, যেভাবে তোমাদের অনলাইন ক্লাস নেওয়ার চেষ্টা করতেছে, আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি। আমার দৃঢ় বিশ্বাস তোমরা অবশ্যই কলেজের ব্যাপারে বুঝবে। এই কারণে তোমার ছোট ভাই, আশেপাশে প্রতিবেশী কেউ যদি ভর্তির ব্যাপারে ইনফরমেশন জানতে চায়, অবশ্যই সেটা পজিটিভ হবে, আমার দৃঢ় বিশ্বাস। তো যাই হোক, নামাজ পড়বে, সময় নষ্ট করবে না। সময়টা এইভাবে চিন্তা করো, আমাকে ভার্সিটিতে চান্স পেতে হবে। নটরডেম কলেজ ছেলেপেলে কি করতেছে, বড় বড় ভালো লেভেলের কলেজগুলো কি করতেছে, ছেলেপেলেগুলো কিন্তু বসে নেই। এভরি টাইম দে আর ইউজিং টাইম, এভরি টাইম ক্রিটিক্যাল সমস্যাগুলো তারা সলভ করার চেষ্টা করতেছে, ক্রিটিক্যাল ম্যাথ গুলো তারা সলভ করার চেষ্টা করতেছে। সময় নাই। তোমরাও, আমার দৃঢ় বিশ্বাস, তোমরা বাসায় ক্রিটিক্যাল যে সমস্যাগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করতেছো এবং অবশ্যই অনলাইন ক্লাসগুলো দেখতেছো, এবং সাথে সাথে নামাজটা চালিয়ে দিতে হবে। যাই চাবে, সাহায্য প্রার্থনা থেকে শুরু করে যে কোনো প্রকার চাহিদা নামাজের মাধ্যমে এবং সফরের মাধ্যমে। তো যাই হোক, আমরা আমাদের যে আলোচনা ছিলাম তোমরা সবাই জানো বেনজিন। আজকে আমরা বেনজিনের অর্থাৎ বেনজিনের যে অ্যারোমেটিসিটি, সাধারণত অ্যারোমেটিক যৌগ বলতে আমরা বেনজিন কি বুঝি, যারা সাধারণত অ্যারোমা গন্ধ তৈরি করে, ঘ্রাণ থাকে, স্মেল, গুড স্মেল। তো আমরা এই অ্যারোমেটিসিটি বলতে কি বুঝি এবং কিভাবে নামকরণ করা যায়, আজকে আমরা তার উপর লেকচার দিব। গুরুত্বপূর্ণ লেকচার। এই জায়গা থেকে একটা উদ্দীপক না হলো অন্তত দুইটার মতো এমসিকিউ আসে। ক্লিয়ার? তাহলে চলো আমরা আমাদের আলোচনায় চলে যাই। তো অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিকত্ব এর সাথে হাকেল তত্ত্ব জড়িত, এবং তোমরা গত লেকচারে অ্যারোমেটিকের গঠন, যে কিভাবে তার গাঠনিক বিন্যাস, অরবিটাল কাঠামোর মাধ্যমে তোমরা সেটা দেখে আসছো। তাহলে দেখো, অ্যারোমেটিসিটি বা হাকেল তত্ত্ব অনুযায়ী অ্যারোমেটিকত্ব কি সেটা আমরা দেখি। 1 নম্বর, জৈব যৌগের গঠন একটা সমতলীয় চাকরিক হতে হবে। ক্লিয়ার? জৈব যৌগের গঠন একটা সমতলীয় চাকরিক হতে হবে। তোমরা দেখে আসছো। চক্র বা বলয় গঠনকারী মৌলের সংখ্যা 5 অথবা 6টি হতে হবে। 6টা কার্বন অথবা 5টা কার্বন থাকতে পারে, অথবা অন্য কার্বন ব্যতীত অন্য মৌলও থাকতে পারে। ওই বলয় সিস্টেমে সব অরবিটাল দ্বারা বন্ধন গঠন পূর্ণ হবে। তোমরা সবাই জানো, অর্থাৎ 6টা কার্বন ছিল, 6টা কার্বনের প্রত্যেকটা ছিল sp2 সংকর অরবিটাল বিশিষ্ট। প্রত্যেকটা অরবিটালের সাথেই পাশের যে কার্বন তার সাথে সীমা বন্ধন আবদ্ধ ছিল, এবং বাকি যে একটা sp2 অরবিটাল তার সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছিল, এবং যে অরবিটালটা অসংকরিত ছিল পিজেড, সেই পিজেড অরবিটাল পাশাপাশি পাই বন্ধনে লিপ্ত হয়। মনে আছে? এখানে বলা হচ্ছে ওই বলয় সিস্টেমে সব অরবিটাল দ্বারা বন্ধন গঠন পূর্ণ থাকে। 2 নম্বর, বলয় বা চক্র গঠনকারী প্রত্যেকটি পরমাণুতে পি অরবিটাল থাকতে হবে। জানো যে পি অরবিটাল না থাকলে তো কি হবে না, পি বন্ধন তৈরি হচ্ছে না, পাই বন্ধন তৈরি হচ্ছে না। এসব পি অরবিটাল মূল বলয়ের তলের উপর ও নিচের দিকে পাশাপাশি অতিক্রমণ দ্বারা, তোমরা এটা দেখে আসছো এবং গাঠনিক বিন্যাস সহকারে দেখে আসছো, অতিক্রমণ দ্বারা সঞ্চরণশীল অবস্থায় চক্রাকারে আণবিক গঠন তৈরি করবে। রাইট? অ্যাবসলিউটলি রাইট। এই আণবিক অরবিটালে সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যা কত হবে? 4n+2। কয়টা কার্বন? 6টা কার্বন। কয়টা পিজেড অরবিটাল ছিল? 6টা পিজেড অরবিটাল ছিল। 6টা কার্বন, 6টা কার্বন মানে স্বাভাবিকভাবে 6টা পিজেড অরবিটাল। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রত্যেকটা অরবিটালে যে পিজেড অরবিটাল, এই অরবিটাল গুলো এখন কনফিউজ যে সে কি ডান পাশে না বাম পাশে পিজেড অরবিটালের সাথে সংকোণে যাবে, বন্ধনে যাবে। তখন দেখা যায় ওই পিজেড অরবিটালের যৌগযুগ্ম ইলেকট্রনটি সে ডানে অথবা বামে কার সাথে বন্ধনে যাবে, এই কনফিউশন থেকে তখন ইলেকট্রনটা টোটাল বলয়ের মধ্যে আবদ্ধ হয়ে যায়। অর্থাৎ 6টা ইলেকট্রন উপরে এবং নিচের দিকে
সমানভাবে বিন্যস্ত থাকে, আর মাঝখানে কি থাকে, সিগমা বন্ধনের সিগমার একটা তল থাকে, সিগমা বন্ধনের একটা তল থাকে। মনে আছে তোমাদের? তার মানে বুঝতে হবে যে 6টা পিজেড অরবিটাল এর অর্থ হচ্ছে 6টা পাই বন্ধন তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যায়, অর্থাৎ 6টা পাই বন্ধন সাধারণত থাকে, আমরা পরিচিত। হ্যাঁ, এটাই বলা হচ্ছে যে পাই ইলেকট্রন সংখ্যা অবশ্যই 4n+2 দ্বারা নির্ধারিত হবে। এখানে n দ্বারা সুষম পঞ্চভুজ অথবা ষড়ভুজ বল বা চক্রের সংখ্যা বোঝানো হয়। ওকে, ফাইন। n = 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। যদি n = 0 হয়, সন্ত্রাসী পাই ইলেকট্রন সংখ্যা কত হবে? 2টি। যদি 2টি পাওয়া যায় এবং n = 0, n = 0 কখন হবে? যখন কোনো বলয় নাই। ক্লিয়ার? সাধারণত বলের তৈরি হয় 5 অথবা 6 কার্বন বিশিষ্ট যৌগের মধ্যে, আর অন্য যৌগগুলোর সাথে সাধারণত আমরা বলি বলয়হীন। তার মানে n = 0 হতে পারে। 0 হলে সেক্ষেত্রে কয়টা পাই বন্ধন থাকতে পারে? 2টি পাই বন্ধন থাকতে পারে। যদি এরকম 2টি পাই বন্ধন থাকতে পারে, বলয় নাই, সেই ক্ষেত্রে আমরা কি বলি? হ্যাঁ, সেটাও অ্যারোমেটিসিটি শো করতে পারে। ক্লিয়ার? এই ক্ষেত্রে উদাহরণ হচ্ছে ত্রিভুজ আকার সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন। ক্লিয়ার? আচ্ছা, যদি n = 1 হয়, যেটা বেনজিন, n = 1 হলে সহজ পাই ইলেকট্রন কত হবে? 6টি। তুমি যেটা দেখে আসছো কিসের মধ্যে? বেনজিনের মধ্যে। অথবা পঞ্চভুজাকার বা ষড়ভুজাকার হেটারোসাইক্লিক। হেটারোসাইক্লিক মানে কি? কার্বন এবং হাইড্রোজেন বাদে নাইট্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, সালফার থাকতে পারে, হ্যাঁ, ফিউরান, থায়োফিন, পিরিন ইত্যাদি। n = যদি 2 হয়, সেক্ষেত্রে আমরা জানি ন্যাপথলিন, n = 3 হলে অ্যান্থ্রাসিন ইত্যাদি। ক্লিয়ার? আচ্ছা, হেটারোসাইক্লিক, দেখো গুরুত্বপূর্ণ জিনিস, 3 নম্বর টপিকটা। হেটারোসাইক্লিক পঞ্চভুজাকার যৌগের হেটারো পরমাণু কি? ভিন্ন পরমাণু বলেন মধ্যস্থ নিঃসঙ্গ ইলেকট্রন যুগল পি অরবিটালের পাই ইলেকট্রন সিস্টেমে অংশ নিয়ে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়। যেমন আমি তোমাদের যদি একটা এক্সাম্পল দেই, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। দেখো, ফিউরান কটা কার্বন? 1, 2, 3, 4। তাহলে দেখো 4টা কার্বন, তার মানে 4টা পিজেড অরবিটাল। আর এই যে দেখো অক্সিজেনের এই অসংকরিত পিজেড অসংকরিত পিওয়াই অরবিটাল। ক্লিয়ার? তার মানে কি টোটাল কয়টা পি অরবিটাল? রাইট, টোটাল 6টা পি অরবিটাল। ক্লিয়ার? এই 6টা পি অরবিটাল থাকার কারণে পাই ইলেকট্রন কয়টা হবে? 6টা। ক্লিয়ার? আচ্ছা, ন্যাপথলিন যে দেখো 10টা পাই ইলেকট্রন কিভাবে? 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টা কার্বন, এর অর্থ কি 10টা পি অরবিটাল, পিজেড। সাধারণত এইভাবে যদি মনে রাখো, তাহলে পাই ইলেকট্রনটা খুঁজে পেতে সুবিধা হয়। ক্লিয়ার? খুঁজে পেতে সুবিধা হয় কতগুলো কার্বন, কতগুলো পি অরবিটাল। তাহলে তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে কয়টা পাই বন্ধনে আবদ্ধ হয়। ক্লিয়ার? আর ফিউরানের ক্ষেত্রে দেখো, যেটা বলতেছিলাম, এই ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন, এই জায়গায় পিজেড বলাটা হয় না, সেটা হচ্ছে তোমার এস অরবিটালে এবং কি পিএক্স অরবিটালে কি ছিল? অযুগ্ম ইলেকট্রন ছিল, তারা বন্ধনে যায়নি। ক্লিয়ার? 1s2, 2s2, 2px2, 2py1, 2pz1 মনে করার চেষ্টা করো। হ্যাঁ, 1s2, 2s2, 2p4। তাহলে এই অযুগ্ম ইলেকট্রন গুলো আলটিমেট তারা কি হয়ে যায়? যখন তারা অ্যারোমেটিসিটি শো করে, তখন এই বন্ধনগুলো তখন বলের মধ্যে বিন্যস্ত হয়ে যায়। ক্লিয়ার? এই অ্যান্থ্রাসিন দেখো, 1 কটা কার্বন? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। 14টা কার্বন, এর অর্থ 14টা পিজেড অরবিটাল। তার মানে এই 14টা পিজেড অরবিটাল, তাদের মধ্যে কি হবে? সন্ত্রাসী পাই ইলেকট্রন তৈরি করবে। সন্ত্রাসী ঘূর্ণায়মান ইলেকট্রন, এরাও অ্যারোমেটিক যৌগ।
তো এখন আমরা দেখি, তাহলে বোঝা গেল যে অ্যারোমেটিসিটি মানে কি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দেখবো অ্যারোমেটিক যৌগের নামকরণ কিভাবে করা যায়। ক্লিয়ার? আসো তাহলে। অ্যারোমেটিক যৌগের নামকরণ যদি করতে চাই, সবার আগে তোমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে তোমার বেনজিনের মধ্যে পার্শ্ব শিকল কি, অর্থাৎ এটাকে বোঝা বলে বেনজিনের মেইন কাঠামো যেটা বলে বেনজিন নিউক্লিয়াস, আর এটা বলে পার্শ্ব শিকল। আচ্ছা, তাহলে এই যে মেইন শিকল, এটাকে বলি আমরা অনেক সময় ফিন, অথবা আমরা বলি বেনজিন, অথবা বলি আমরা এরিন। ক্লিয়ার? তাহলে দেখো, এই যে মূল যে যৌগ বেনজিন, কয়টা কারণ তার কথা C6H6 6টা, এর অপর নাম কি বললাম? 3। সেক্ষেত্রে কি C6H6 যদি এই জায়গা থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যদি অন্য কোন যৌগ, এই ক্ষেত্রে কি আসছে? মিথাইল। হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যদি অন্য কেউ আসে, যখন হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যাবে তখন তার নাম হয়ে যাবে ফিনাইল। মনে করার চেষ্টা করো, অ্যালকেন থেকে যখন একটা হাইড্রোজেন সরে গেছে তখন তার নাম কি? অ্যালকাইল। অর্থাৎ যখন হাইড্রোজেন প্রতিস্থাপিত অন্য কোন গ্রুপ আসে তখন সেটা আইল যুক্ত হয়ে যায়, ফিনাইল, অ্যারাইল, লাইক দিস। তাহলে তোমরা আমাকে বলো, তাহলে এই যে টলুইনের সাথে যে এই যে সিক্স ছিল, এর নাম টলুইন। অর্থাৎ বেনজিন এই যে অ্যারোমেটিক নিউক্লিয়াসের সাথে যখন এই CH3 এই মিথাইল গ্রুপটা যুক্ত হবে তখন তার নাম হবে টলুইন। এই টলুইন থেকে যখন একটা হাইড্রোজেন চলে যাবে তখন তার নাম হবে টলাইল। কি হবে? টলাইল। যে বললাম কি যুক্ত হবে? আইল। দেখো, টলাইল বলো, যখন একটা হাইড্রোজেন চলে গেল তখন সেটা হলো টলাইল। ক্লিয়ার? আচ্ছা, যদি এখন মনে করো, এবার আসো, তাহলে আমরা বুঝতে পারলাম যে টলুইনের মধ্যে কি আছে তোমার? C6H5CH3। ক্লিয়ার? তাহলে টলুইনে C6H5CH3। তাহলে দেখো, যে হাইড্রোজেনটাকে টলাইল মূলক বলতেছি, সেক্ষেত্রে দেখো CH3 থেকে কিন্তু কোনো হাইড্রোজেন চলে গেছে কোথা থেকে? ওই যে বেনজিনের যে C6H5 সেই জায়গা থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, এই কারণে তার নাম টলাইল। বাট যদি এই CH3 এই জায়গা থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তখন তার নাম কি? তখন তার নাম হচ্ছে বেনজাইল। তার যোজনীগত 1। যদি দুইটা হাইড্রোজেন চলে যায়, রাইট, যদি দুইটা হাইড্রোজেন চলে যায় তখন তাকে বলা হবে বেনজাল। ক্লিয়ার? এবং তার যোজনীগত 2। যদি তিনটা হাইড্রোজেনে যদি চলে যায় তখন তার নাম হচ্ছে বেনজো। তার মানে কি? একটা হাইড্রোজেন বেনজাইল, দীর্ঘ শব্দ, দুইটা হাইড্রোজেন চলে গেল, শব্দটি ছোট হয়ে গেল, বেনজাল। আর একটা হাইড্রোজেন চলে গেল, যত বেশি হাইড্রোজেন যাচ্ছে শব্দ ছোট হয়ে যাচ্ছে, বেনজাইল, বেনজাল, বেনজো। এইভাবে আমরা মাথায় রাখার চেষ্টা করি। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা দেখার চেষ্টা করব, দেখো একক প্রতিস্থাপিত জাতক। এখন আমরা যদি দেখি যে দেখো, বেনজিনের সাথে যদি CH3 থাকে কিছু শিখে পেলাম টলুইন। যদি বেনজিনের সাথে যদি ব্রোমিন থাকে তখন তার নাম কি? ব্রোমোবেনজিন। বেনজিনের সাথে যদি ওইচ থাকে তখন তার নাম কি? ফেনল। বেনজিনের সাথে যখন যদি NH2 থাকে তখন তার নাম এনিলিন। বেনজিনের সাথে যদি CHO থাকে অ্যালডিহাইড মূলক, সেক্ষেত্রে তার নাম বেনজিলডিহাইড। বেনজিনের সাথে যদি COH থাকে তখন তার নাম বেনজোইক। এইভাবে একক প্রতিস্থাপিত, অর্থাৎ একক প্রতিস্থাপিত মানে কি? একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যখন CH3Br OH NH2 CHO COH আসবে তখন তাদেরকে আমরা এইভাবে নামকরণ করব। কিন্তু যদি দুইয়ের অধিক প্রতিস্থাপিত হয় তখন কি হবে? আসলে তো আমরা সেটা দেখি। এই ক্ষেত্রে দেখো, যদি দুইটা প্রতিস্থাপিত হয়, লক্ষ্য করছো CH3 অর্থাৎ দুইটা হাইড্রোজেন CH3 মিথেন মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। এইভাবে যদি দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় সেই ক্ষেত্রে আমরা কি হবো? দেখো, তাহলে আমরা জানি
যদি সিএসটি থাকে এই যে যৌগটা, এই যৌগটাকে আমরা কি বলি? টলুইন। ক্লিয়ার? কিন্তু যখনই সাথে আরেকটা সিএসটি থাকবে তখন তার নাম হয়ে যাবে জাইল। দেখো এটা করে আমরা 1 নাম্বার কার্বন, যেই জায়গায় হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যে মিথাইল মূলকটা আসলো সেটা করে আমরা 1 নাম্বার কার্বন। 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। 1 নাম্বার কার্বনকে অর্থাৎ যেইটা প্রতিস্থাপিত হলো ফার্স্ট, এইটার সাথে পার্শ্ববর্তী দেখো যে দ্বিপ্রতিসম, দিস ওয়ান এবং দিস ওয়ান, ডান এবং বাম, এটাকে বলা অর্থ পজিশন। ঠিক 1 নম্বরের বিপরীতে এই যে তোমার এই যে গ্রুপটা, এই গ্রুপটাকে বলা হয় প্যারা পজিশন, প্যারা অবস্থান, সংক্ষেপে পি, অর্থক সংক্ষেপে ও। আর এই যে পজিশন, এই পজিশনটাকে বলা হয় মেটা, সংক্ষেপে এন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে যে প্রতিস্থাপক এর সাথে অর্থাৎ প্রতিস্থাপক অবলম্বন করে, এক্ষেত্রে মিথাইলের প্রতিস্থাপক অবশ্যই অবশ্যই সবসময় সেটাকে ওয়ান ধরতে হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা বলতে পারি যখন 2টা মিথাইল গ্রুপ থাকবে তখন তাকে বলা হয় জাইল। কয়টা মিথাইল? 2টা মিথাইল, জাইল। কয়টা মিথাইল? 2টা মিথাইল, জাইল। এই যে মিথাইল গ্রুপটা, এই মিথাইল গ্রুপটা কোথায় আছে? অর্থ পজিশন আছে, তার নাম হয়ে গেল অর্থ জাইল। এই মিথাইল গ্রুপটা কোথায় আছে? মেটা পজিশন, এখানে মেটা জাইল, এম জাইল। এই মিথাইল গ্রুপটা কোথায় আছে? প্যারা অবস্থান, এই কারণে তার নাম প্যারা জাইল। ক্লিয়ার? আচ্ছা, যদি আমরা এটা নাম্বারের মাধ্যমে যদি প্রকাশ করতে চাই তাহলে কি হবে? তাহলে দেখো নাম্বারের মাধ্যমে যদি প্রকাশ করতে চাই, যেমন দেখো এই ক্ষেত্রে কি আছে? দেখো আয়োডিন, এই ক্ষেত্রে ব্রোমিন। তাহলে দেখো আমি কি ব্রোমিনটাকে 1 ধরবো না আয়োডিনটাকে 1 ধরবো? খুব গুরুত্বপূর্ণ জিনিস। নাইট্রেট, এই জায়গায় দেখো নাইট্রেট ক্লোরিন, আমি কি ক্লোরিনকে 1 ধরবো না নাইট্রেটকে 1 ধরবো? প্রথমে থাকার কারণে যেটা 1, আমি যদি ঘুরিয়ে যদি লিখি, ঘুরিয়ে যদি লিখতাম তাহলে দেখা যেত হ্যাঁ এইটা যদি ওইটা উপরে লেখা যেতে পারতো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে আমি এটাকে 1 ধরবো, এটাকে 1 ধরবো। হ্যাঁ, এই ক্ষেত্রে দেখো বি, ব্রোমিন কি বি, আয়োডিন কি আই, তাহলে এ বি, বি আগে। এই অ্যারোমেটিক যৌগের নামকরণের ক্ষেত্রে যে যৌগটা অর্থাৎ প্রতিস্থাপকটা, দেখো বি, বি আগে, আইটা কি পরে, যেটা পরে আসবে সে হবে 1, তাকে অবলম্বন করে নামকরণ করতে হবে, সংখ্যা দিতে হবে। ক্লিয়ার? দেখো নাইট্রেট এন, ক্লোরিন, তাহলে এ বি সি ডি, সি আগে, যেহেতু সি আগে আর এন পরে, এই এন থেকে নাম্বার। বেনজিনের ক্ষেত্রে সালফার এস, সি, ক্লোরিন এস পরে, এই কারণে এস থেকে 1। অর্থাৎ অ্যালফাবেটিক্যালি যেটা পরে আসবে সেই অনুযায়ী তাকে নামকরণ করতে হবে। তাহলে দেখো, তাহলে তার নাম কি? আয়োডিন, আয়োডোবেনজিন, নাইট্রেট, নাইট্রোবেনজিন, SO3, তাহলে কি হবে? সালফোনিক অ্যাসিড। এখন কত নম্বরে? ক্লোরিন, 4 নম্বরে 4 ক্লোরো অথবা প্যারাক্লোরো, কোন শিক্ষার্থী এটা প্যারা পজিশন। 3 নম্বরে ক্লোরিন, তাহলে কি 3 ক্লোরো অথবা এম ক্লোরো। 4 নম্বরে কি? ব্রোমিন, 4 নম্বরে এটাকে বলে আমরা প্যারা অথবা 4 ব্রোমিন। ক্লিয়ার? আশা রাখি তোমাদের কাছে ক্লিয়ার। এবার দেখো যদি 3 বা চতুর্থ প্রতিস্থাপক যৌগ থাকে সেক্ষেত্রে কি? যেমন দেখো এই যৌগটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে ওইচ, এই গ্রুপটা প্রাধান্য পাবে। এক নামকরণের ক্ষেত্রে তোমরা এটা দেখে আসতো যে 2 বা ততোধিক যদি কার্যক্রমমূলক থাকে, যে প্রাধান্য পায় তাকে গুরুত্ব দিতে হবে। যে এই ক্ষেত্রে ওইচ অ্যালকোহলীয়মূলক, হ্যাঁ, সেটা গেলে আমরা শিখে আসছি। ওইচ থাকলে কি হবে? তোমরা শিখে আসতো ওইচ থাকলে হবে ফেনল। মনে আছে তোমাদের? ওইচ থাকলে হবে ফেনল। এই যে দেখো ওইচ থাকলে হবে ফেনল। তাহলে আমরা বুঝতে পারলাম এই ক্ষেত্রে মূল যে যৌগটা, সেই মূল যৌগটা কি হবে? ফেনল। ফেনল, রাইট। এখন দেখো তাহলে ফেনল হয়ে গেল। কত নম্বরে? ক্লোরিন, 2 নম্বরে ক্লোরিন, 4 নম্বরে নাইট্রেট। এবং এই এখন দেখো এই ক্লোরিন কি সি আগে, এই কারণে পজিশন আগে 2 ক্লোরো, সি, নাইট্রেট কি পরে? নাইট্রো, 4 নাইট্রো, তাহলে কি হবে? 2 ক্লোরো 4 নাইট্রো। আর মূল যৌগের নাম কি? ফেনল, 4 নাইট্রো ফেনল। ঠিক একইভাবে দেখো এই যে ব্রোমিনের ক্ষেত্রে, এই যে এখন ব্রোমিনটা তো এই জায়গায় নাই। হ্যাঁ, তুমি ইচ্ছা করলে এটাকে 1 ধরতে পারো, এটাকে 1 ধরতে পারো, এটাকে 1 ধরতে পারো, মাঝখানটাকে 1 ধরতে পারো, রাইট? তাহলে দেখো এইটাকে যদি 1 ধরি তাহলে এটা 2, 3। যদি এইটাকে 1 ধরি, হ্যাঁ এবার দেখো তো একটা কনফিউশন, এটাকে 1 ধরলে তাহলে 2 কোনটা হবে? এইটা না এইটা?
যদি এটা 2 হয় তাহলে দেখো 1 2 3 4 5 6 তখন এটা 6 হয়ে যাবে, হবে না। এরকম কন্ডিশন হলো, অর্থাৎ মাঝখানটা যদি ধরা হয় তাহলে সেই ক্ষেত্রে দেখো এইটা হয়ে যাচ্ছে 2 আর এটা হয়ে যাচ্ছে 6। এমন ভাবে নাম্বারিং করতে হবে যে দিক থেকে নাম্বারিং করলে নাম্বারিং এর ক্ষেত্রে সহজভাবে 1 2 3 এই সিকোয়েন্সে পাওয়া যায়, অর্থাৎ সাংখ্যিক মানটা যাতে ছোট হয়, অর্থাৎ ক্রোনোলজিটা যাতে মেইনটেইন হয়, 1 2 3 এই ক্রোনোলজিটা যাতে মেইনটেইন হয়। তুমি ইচ্ছা করলে এটা 1 ধরতে পারো, এটা 1 ধরলে কি হবে 1, তখন এটা কত হবে 2, এটা হবে 3, এটা হবে 4, ক্লিয়ার। কিন্তু মাঝখান থেকে 1 ধরা যাবে না, 1 ধরে তখন এটা হয়ে যাবে 6। তাহলে আমরা বুঝতে পারলাম যদি এটা 1 ধরে 1 2 3 তাহলে কয়টা ব্রোমিন, 3টা এখানে ট্রাই। আর যেহেতু এই জায়গায় কোনো কার্যকরীমূলক নাই, ওএইচ বা NH2 কোনো এনিলিন বা ওএইচ বা ফেনল এরকম কোনো গ্রুপ নাই, এই কারণে টোটাল যে মূল যৌগটা কি বেনজিন। আর কয়টা ব্রোমিন, 3টা ব্রোমিন, এর কথা 1 2 3 ট্রাই ব্রোমো বেনজিন। এইভাবে আমরা নামকরণ করবো। নামকরণ যদি ইজি হয়ে যায় আর তোমরা যদি অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিক কত বলতে কি বলতো সেটা যদি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে, আশা রাখি সামনে তোমাদের জন্য বেনজিনের সাথে সম্পর্কিত যে লেকচারগুলো অপেক্ষা করতেছে সেটা পানি পান, আসলে পানি পান। ধৈর্য সহকারে শুনতে হবে, জানতে হবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন।